উনি রাজনীতিতে আসলে সবাই এটা ওয়েলকাম করবে, বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যদি ধরে নেই যে আমার বাপ চাচা এটা ছিল এই জন্যই আমি আহ, সেই পৈতৃক সূত্রে লিডার হয়েছি, এই লিডার অ্যাকচুয়ালি লং রানে বেশি দিন ইয়া করতে পারবে, গ্রাউন্ডে টিকতে পারবে না বলে আমি মনে করি। আগস্ট 8 তারিখে ফেরত দেওয়া হয়েছে। এই যে ভারতের যে একটা হেজিমনি আমাদের ভিতরে ছিল, আমি বিএনপিকে এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলতে দেখি নাই, ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমার কোনো কমেন্ট দেখি নাই, তাদের কোনো বক্তৃতা হুম। দেখি নাই। গত 1.5 বছরে অনলি 20% কৃষি জমি আবাদ হয়েছে। সো 20% যদি আবাদ হয়, দ্যার উইল বি সিরিয়াস ফুড শর্টেজ। এই ফুড শর্টেজটা ইউএনডিপি প্রচার করেছে। এখন এটা নিয়ে অনেকে প্রপাগান্ডা করে যে কি ইউএনডিপি তো আমেরিকার কথায় চলে। আমি অ্যাকচুয়ালি নিরাপত্তার ঝুঁকি আছে এটা ঠিক মেনে নিতে রাজি নই। এখন দেশে একটা সরকার আছে যেটা স্বাধীনভাবে চলছে। সেখানে তারেক রহমানের অ্যাকচুয়ালি দেশে আসা উচিত। অ্যাকচুয়ালি আমি ইনফ্যাক্ট ওই শেখ হাসিনার আমলেই বলেছিলাম যে তার নেতৃত্বটাকে সুদৃঢ় করতে হলে যখন আন্দোলনটা শেষের দিকে হচ্ছে, তার একটা ডিপ্লোম্যাটিক্যাল বিভিন্ন দেশের সাথে কথা বলে একটা বলে তার উনি নিজে যদি ওটা নেতৃত্বের জন্য দেশে আসতেন, দেশে এসে যদি জেলও যেতেন, তাহলে উনার একটা মানে মোট কথা হচ্ছে উনার লিডার হিসেবে যে ভিশনারি যেটা ক্রেডিবিলিটি যেটা ওইটা বৃদ্ধি পেত। বাট এই মুহূর্তে উনার অ্যাকচুয়ালি দেশে আসা উচিত। এই মুহূর্তে তো আর কোনো ওই ধরনের সমস্যা নেই। আমি আরেকটা জিনিস বলবো যে মানুষ একজন লিডারকে আহ কখন বুঝে যে এই লিডার আমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। ওনাকে আমি দেখি ইন্ডিভিজুয়াল সলো বক্তৃতা দিচ্ছেন, উনি তার নেতার কর্মীদের সাথে মিটিং করতেছেন, কিন্তু উনি কিন্তু উনার মতো একটা ফিগার যিনি এক্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমি বলবো বাংলাদেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন জেনারেল ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার মতো ওনার একটা ছেলে, তো ওনার এত গ্লোরিয়াস ব্যাকগ্রাউন্ড, তার মা ছিলেন প্রধানমন্ত্রী কয়েকবার, সেখানে উনার মতো একটা ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু সামনে চলে আসার কথা এবং উনি বক্তৃতা দেওয়ার কথা, উনার ইন্টারাকশন করার কথা। উনি যদি এভাবে সেট বক্তৃতা দেন, স্পিচ দেন, তাহলে আমার মধ্যে একটা ধারণা হবে উনি নিশ্চয়ই সাংবাদিকের সাথে কথা বললে বা টক শোতে যখন আসবে বিভিন্ন কোশ্চেন কাউন্টার কোশ্চেনের আর্গুমেন্টটা ঠিক মতো করতে পারবেন না। উনি যদি ওইটা পাবলিকলি না পারেন, আমি তো ওনাকে আমার লিডার হিসেবে আমি মেনে নিব না। সো হুম। এখানে একটা বিশাল জিনিস আছে। এখন জুবাইদা রহমান যাকে আসছেন, উনি আমাদের মিলিটারি ফ্যামিলির, ওনার ফাদার ছিলেন নেভির। সো সেই সূত্রে তার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধাবোধ আছে। উনি বাংলাদেশের সবচেয়ে এলিট ফ্যামিলির পুত্রবধূ। উনি রাজনীতিতে আসলে সবাই এটা ওয়েলকাম করবে, বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যদি ধরে নেই যে আমার বাপ চাচা এটা ছিল এই জন্যই আমি আহ, সেই পৈতৃক সূত্রে লিডার হয়েছি, এই লিডার অ্যাকচুয়ালি লং রানে বেশি দিন ইয়া করতে পার গ্রাউন্ডে টিকতে পারবে না বলে আমি মনে করি যে বিএনপির এটা রং স্ট্র্যাটেজি। এরকম একটা সিচুয়েশনে হ্যাঁ তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন চেতেই পারে, একটা রাজনৈতিক দল অবশ্যই চাবে। এই যে ইউ যে বলেছে নির্বাচনের কথা হুম। যেটা বলেছে, অ্যাকচুয়ালি তারা যে প্রেশার দিচ্ছে তা না, এটা মানে হচ্ছে তারা যদি এই কথাটা না বলে তখন অন্যরা ধরবে, দেখছো ইউ চোখ বন্ধ করে ইউনুসকে সাপোর্ট দিচ্ছে, তার এগেইনস্টে একটা কথা বলে না, এই জন্য হয়তো একটা ছোট্ট একটা ভুল আসছে যে নির্বাচনটা দরকার। আমার কাছে তাই মনে হয়েছে। না, ওরা আবার বলছে যে নির্বাচনে নির্দিষ্ট সময় নির্বাচনের জন্য চাপ নেই, মানে না না, নির্দিষ্ট এটা তো সময়। সরকার বলেছে, সরকার বলে এটা সরকার বলেছে। হুম। এটা সরকার বলেছে, বাট ইউ বোধহয় এই ধরনের একটা কথা বলেছে, এই মুহূর্তে আমার এটা মনে নেই। বাট কথা হচ্ছে ওইটাই আর কি, যে এই কারণেই সরকার বলেছে চাপ নেই, কি জন্য বলেছে, যেহেতু ইউ নির্বাচন নিয়ে একটা কিছু একটা স্টেটমেন্ট দিয়েছে, সরি আবার এই মুহূর্তে এটা মনে নাই। বাট কথা হচ্ছে ওইটাই যে যাতে লোকজন না মনে করে যে প্রফেসর ইউনুস সরকারকে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট দিচ্ছে ইউ, এই কথাটা বলেছে। বাট কথা হচ্ছে প্রেশার দিচ্ছে না, এটা আমি নিজেও বিশ্বাস করি। সো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে এখানে আমি মনে করি যে দুইটা ভয়ঙ্কর একটা ক্রাইসিস, সেটা হচ্ছে এই যে ভারত প্রীতি। এই ভারত প্রীতিটা হওয়ার পরে, এই জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশ হুম। যখন পুরা মুখে আছে এন্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে, যেখানে আমরা এখন পর্যন্ত আমি তারেক রহমান বা বিএনপির কোন নেতৃত্বকে ভারতের যে লাগাতার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে, বিডিআর কার্নে যে তাদের হাত আছে, এতগুলা ছাত্র ছাত্রী নিহতর পিছনে ওদের ফিজিক্যাল এভিডেন্স আছে যে তাদের
সশস্ত্র বাহিনী এখানে, সশস্ত্র বলতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অংশ বা আমরা যেটাই বলি, এখানে অংশগ্রহণ করেছে। আমরা নিজেরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে 250 ভারতীয় নাগরিককে 8 তারিখে, আগস্টের 8 তারিখে ফেরত দেওয়া হয়েছে। এই যে ভারতের যে একটা হেজিমনি আমাদের ভিতরে ছিল, আমি বিএনপিকে এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলতে দেখি নাই। কথা বলতে দেখি নাই ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমার কোনো কমেন্ট দেখি নাই, তাদের কোনো বক্তৃতা হুম দেখি নাই। সো এখানে অ্যাকচুয়ালি জনগণ যারা এত 16 বছর সাফার করেছে ভারতের জন্য, এবং ভারত সৃষ্টি থেকে আমাদের সাথে যে সমস্ত আচরণ করে আসছে, আমাদের পোর্টের মধ্যে ভারতের জাহাজ তাদের ম্যানেজমেন্ট দিয়েছে, ভারতের জাহাজগুলো আমাদের জাহাজের আগে প্রায়োরিটি পায়, সবকিছু মিলিয়ে এরকম একটা ক্রাইসিসে বিএনপির ভারত বান্ধব আচরণ, প্লাস হচ্ছে তার যে অন্যান্য যারা ডেপুটি যারা আছে, ফখরুল ইসলাম আলমগীর, আহ, তারপরে সালাউদ্দিন সাহেব যারা আছে, তারা আমির লাগাতার খসরু। ভারত হুম বান্ধব করেছে। এবং এইটাই কিন্তু আমি মনে করি যে জনগণ যারা বৃহত্তর, এবং আমি 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 নিজেও আশা করেছিলাম যে বিএনপি এসে এই সিচুয়েশনটাকে চেঞ্জ করবে, বাট আমি নিজে হতাশ অ্যাকচুয়ালি, যে ভারতের প্রতি তাদের যে এই আহ, নতজানু পররাষ্ট্র নীতি যেটা আছে, যেটা আগে ছিল, এখন আগে তো কম ছিল। আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি, ইনসাইড থেকে আমি যেটুকু শুনেছি, ম্যাডাম খালেদা জিয়া ভারতের এই হেজিমনিটাকে পছন্দ করেন না, কিন্তু তারপরের লেভেল থেকে তারা ভারতের সাথেই সেই বন্ধু, এবং তারা বিশ্বাস করে যে ভারত না কোনো কিছু, ভারতের সাপোর্ট ছাড়া তারা যেতে পারে না। দিস ইজ এ টোটালি রং থিং, এবং বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে এই জিনিসটা যায় না। সো এখন আমি মনে করি যে তারেক জিয়ার দেশে আসা উচিত। জুবাইদুর রহমান তো আসছে, এবং তাদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ হতে হলে শুধু তাদের কর্মী বাহিনী নেতা কর্মীদের সাথে বক্তৃতা দিয়ে তাদের ইয়া করলে হবে না, তাদেরকে মিডিয়ার সামনে আসতে হবে। তাদের এই যে সাকিব ভাই যেটা বললো, যে তাদের 31 দফা, 31 দফা নিয়ে যে তাদের যে ভিশনটা যেটা আছে, বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে এর অনেক সমালোচনা আছে, 1-2টা সমালোচনা আছে। এই সমালোচনাগুলো কিভাবে ওনারা ফেস করবেন, অন গ্রাউন্ডে কিভাবে করবেন, এগুলা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইতে হবে। এই না বুঝাইতে পারলে আমি মনে করি যে অ্যাকচুয়ালি বিএনপির, আমি মনে করি এখন আমি ফেসবুকে যতটা যে সমস্ত পোস্ট দেখি, যেখানে বিভিন্ন দেখি, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি যে বিএনপির যে আহ, জনপ্রিয়তা যেটা ছিল, মানে তুঙ্গে ছিল, আমি বলবো যে একটা দেশের সবচেয়ে বড় সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে, বিকজ অনলি ওয়ান ভারত প্রীতি। বলবো যে ওই যে যেটা বললাম, যে ভারতের এই গত 15 বছরের দুঃশাসনের এগেনস্টে আমি তো কোনো কথা বিএনপিকে শুনতে দেইনি। অতএব মানে মোট কথা হচ্ছে, এখন বিএনপি সমালোচনা করে সবার সমালোচনা করতো, এটা কোনো কথা না। বিএনপি দেশের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ দল, অতএব তাকে লায়ন শেয়ারটা তাকে ইয়া করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, বিএনপির এগেনস্টে যে প্রপাগান্ডাটা হচ্ছে, মানে যেটা হয়তো বা 5% হলে ওটা 10-15% করে বাড়ায়, বা আমি যদি বলি 50% হলে ওটাকে 80-90% বাড়িয়ে দিচ্ছে। বাট আমি একটা জিনিস, আহ, মানে জিও পলিটিক্স এর মধ্যে একটা জিনিস আমি অ্যাজিউম করি, কারণ আমি আমার কাছে কিছু কন্ট্যাক্ট টন্ট্যাক্ট আছে, তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা বিএনপির প্রতি আহ, খুশি না হওয়ার কারণ হচ্ছে ভারত। একটা জিনিস, কয়েকদিন আগে প্রফেসর শহীদুজ্জামান একটা কথা বলেছেন যে ইউএস ইউএস বর্তমানে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতেছে, এবং অনেকদিন ধরে রাখতেছে, এবং এই যে যোগাযোগ হুম রাখতেছে, এটা ভারত থেকে লুকিয়ে রেখেছে, ভারতের কাছে এক্সপ্রেস করেনি। কারণ এই 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 সমস্ত যে বার্মা অ্যাক্ট, যেটা এখন আমেরিকার একটা প্রায়োরিটি, ওই অ্যাক্টের মধ্যে ভারত হচ্ছে এটার এগেনস্টে, এবং ভারত এটার এগেনস্টের কারণেই কিন্তু আহ, মানে শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছে, এবং যেটা আমেরিকাকে অ্যানয়েড করেছে। আমি নিজে বিশ্বাস করি যে আমেরিকা যদি, শেখ হাসিনা যদি এই বার্মা অ্যাক্টে যদি আমেরিকার সাথে তাল মিলাইতো, অথবা আমেরিকা এখনো শেখ হাসিনাকে সাপোর্ট করে যেত, এটা আমি বিশ্বাস করি ইয়াতে। সো এখন হুম এই মুহূর্তে যদি বিএনপি এর অল্টারনেটিভ এখন কারা আছে বাংলাদেশে, যখন নির্বাচন হয় আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা বিএনপি আসবে। কিন্তু বিএনপি আসলে তারা, আমি বলবো যে তারা তো এখনো ভারতের কোলে বসে আছে, এবং এই ভারতের কোলে বসে থাকার আমেরিকা তাদেরকে পছন্দ করবে না, কারণ এটা হলেই এক্সকিউজ মি, তাদের যে ইন্টারেস্ট আছে এই সাউথ ইস্ট এশিয়াতে, এইটা ব্যাহত হবে। আমি মনে করি যে বাংলাদেশ যদি তার শুধু নিজের ইন্টারেস্টে কথা বলতো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ভারতের এই যে দেখেন করিডোরের পক্ষে বিপক্ষে বাংলায় এখন ইয়া হয়েছে, কিন্তু
ভারত কি করিডোরের পক্ষে না বিপক্ষে? ভারত হচ্ছে করিডোরের বিপক্ষে। সো আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে কার ইন্টারেস্ট কোথায় আছে। আমেরিকা, আচ্ছা এখন আবার এক পার্টি খুব বলে যে আমেরিকা এবং ইন্ডিয়া খুব ফ্রেন্ড। আচ্ছা তাই যদি হুম। হয়, করিডোরের পক্ষে আমেরিকা কি করিডোরের পক্ষে? করিডোরের পক্ষে। তাহলে হিসাবটা মিললো কিভাবে? হিসাবটা মিললো না হুম। অ্যাকচুয়ালি। যার যার ইন্টারেস্ট যেখানে আছে, কিন্তু আমাদের বাংলাদেশ হিসেবে, আমি বাংলাদেশ হিসেবে আমার ইন্টারেস্টটা দেখতে হবে। এবং যদি এটা হতো যে বিএনপি বাংলাদেশের ইন্টারেস্ট দেখতেছে, এই কারণেই তাদের ডিসিশন গুলো নিচ্ছে, তাহলে একটা কথা ছিল। কিন্তু তার এই যে ভারতের প্রতি আহ, পক্ষে যে সমস্ত স্টেটমেন্ট এবং কোনো কিছু, তাহলে কি এটা করিডোরের ব্যাপারে বিএনপি কিছু বলছে না ভারতের কারণে? আমি তাই বিশ্বাস করি। আমি তাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এটাই কারণে। আরেকটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে করিডোর, যে জিনিসটা আমাদের করিডোরটা দিতে হবে কি জন্য। আপনি জানেন যে ইউএনডিপির একটা রিপোর্ট বের হয়েছে বেশ আগে, সেটা হচ্ছে তারা একটা প্রেডিক্ট করেছে যে ফিউচারে আগামী হয়তোবা 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে রাখাইনে একটা ইয়ে হবে, কি বলে, দুর্ভিক্ষ হবে। কেন হবে? কারণ ওখানের 60 থেকে 70, 65 to 75% মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে। হুম। ওখানকার 85% লোক করে হচ্ছে কৃষিকাজ। এই কৃষিকাজের উপর নির্ভরশীল, এবং তাদের মধ্যে গত 1.5 বছরে অনলি 20% কৃষি জমি আবাদ হয়েছে। সো 20% যদি আবাদ হয়, দ্যার উইল বি সিরিয়াস ফুড শর্টেজ। এই ফুড শর্টেজটা ইউএনডিপি প্রচার করেছে। এখন এটা নিয়ে অনেকে প্রপাগান্ডা করে যে কি ইউএনডিপি তো আমেরিকার কথায় চলে। আমার কথা হচ্ছে আমেরিকার কথায় চললেও এই ধরনের বেসিক জিনিসগুলা ডাটা নির্ভর, গ্রাউন্ডের ইনফরমেশন নির্ভর। সো এরকম একটা জায়গায় যদি আমরা হিউম্যানিটেরিয়ান পক্ষে যদি করিডোর না দিই, তাহলে আমরা ব্র্যান্ডেড হব এজ এ এন্টি হিউম্যান, আমরা অমানবিক একটা কাজ করেছি। কারণ এটা একটা দুর্ভিক্ষ হবে। এর সাথে আরো আছে, এরা তো আমাদের মুসলমান ভাই, তো এটা তো হুম। মুসলমান প্রজাতি। সো এখানে যে জিনিসটা হবে, আমাদেরকে আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমরা এখন করিডোর, ওকে করিডোর দিতে হবে, কারণ দিতে হলে আমাদেরকে হিসাব করতে হবে এটা থেকে আমরা কি বেনিফিট পাবো। একটা জিনিস হুম। বুঝতে হবে, যারা এই রোহিঙ্গাদেরকে যখন এনেছিল 2017 সালে, তখন আমরা এক একজন রোহিঙ্গার জন্য 5,000 করে পেতাম মাসে, এখন পাই 500, হুম। এবং এটা ফিউচারে কমে যাবে। প্রফেসর ইউনিসের জন্যই না এটা একটু বেড়েছে। সো এই যে বড় জনসংখ্যাটা আমরা যদি পুশব্যাক করতে না পারি, বা একটা যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, তাহলে এইটা আমাদেরকে ফিউচারে যেটা হবে, এই জনসংখ্যাটা আমাদের ভিতরে ইয়া হয়ে যাবে, আমাদের ভিতরে ব্লেন্ড হয়ে যাবে। পরবর্তীতে আমাদেরকে রাখতে পারবো না, এটা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে বাংলাদেশে, মানে ফিউচারে একটা বিশাল ক্রাইসিস হবে এই ইয়াটা নিয়ে। এবং এইটা এখন ফেরত পাঠানোর জন্য আমাদেরকে শক্তি প্রয়োগ ছাড়া সম্ভব না। ফুল স্টপ, শক্তি প্রয়োগ ছাড়া সম্ভব না। শক্তি প্রয়োগ যদি করতে হয়, আমাদের সাথে কাদের করতে হবে এখন? আমাদের জান্তা সরকারের সাথে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের এখনো দূতাবাস আমাদের এখানে আছে, কিন্তু আমাদের সাথে তাদের কোনো বর্ডার নাই। তারা অলরেডি হুম। 20% অলরেডি আরাকান আর্মি দখল করে নিয়েছে পুরো দেশের। সো এই সিচুয়েশনে আমাদের আরাকান আর্মির সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে, ওই আন্ডারস্ট্যান্ডিংটার মধ্যে স্ট্রেংথ থাকতে হবে। স্ট্রেংথ যদি না থাকে, আমরা এই জনসংখ্যাকে ওখানে ফেরত পাঠাতে পারবো না। আর জনসংখ্যা যদি ফেরত না পাঠাতে পারি, আমাদের ফিউচারে এইদেরকে আজীবন ক্যারি করতে হবে। জি। তো এইটাই আর কি, এই জিনিসটাই আমি মনে করি যে বিএনপির এই বিষয়ে ভীষণ যেটা, এখানে বাংলাদেশ সরাসরি করিডোরের বিরোধিতা করা মানে হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করা। আমরা এখানে অমানবিকভাবে একটা, সামনে একটা দুর্ভিক্ষ হবে, এখানে দিব না, মানবিক করিডোর দিব না, নামটাই তো মানবিক। সো এটা একটা ভুল ধারণা।